Welcome to my class 10 life science class. My dear students, আগের দিন আমরা যে চ্যাপ্টারটা পড়েছিলাম সেটা কি না জনন। জনন কাকে বলে পড়েছিলাম এবং জননের প্রয়োজনীয়তা মেনলি পড়েছিলাম, অর্থাৎ ডিফাইন রিপ্রোডাকশন অ্যান্ড নেসেসিটি অর ইম্পর্টেন্স অফ রিপ্রোডাকশন। এরপরে আমরা যে জায়গাটা যাব সেটা হচ্ছে জননের প্রকারভেদ বা মোড অফ রিপ্রোডাকশন। দেখো, জনন বিভিন্ন জীবের মধ্যে বিভিন্নভাবে সম্পন্ন হয়। জীব বলতে মানে কি, উদ্ভিদ এবং প্রাণীকুল, অর্থাৎ অ্যানিমাল অ্যান্ড প্লান্ট। সেক্ষেত্রে আমরা উল্লেখ করব যে উদ্ভিদের ক্ষেত্রে কি কি ধরনের জনন হতে পারে এবং প্রাণীদের ক্ষেত্রে কি কি জনন হতে পারে। মেনলি আমরা দেখব যে 3 ধরনের জনন প্রক্রিয়া হয়। দেয়ার আর 3 টাইপস অফ রিপ্রোডাক্টিভ মোড। কি কি? একটা দেখো অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন। তারপরে দেখো অযৌন জনন বা আসেক্সুয়াল রিপ্রোডাকশন। আর তারপরে দেখো অবশ্যই যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। অর্থাৎ আমরা দেখতে পেলাম কি কি না অঙ্গজ জনন, অযৌন জনন এবং যৌন জনন। এর মধ্যে দেখো আমি এটা আলাদা করে গ্রুপে পোস্ট করে দেবো। এই যে অঙ্গজ জনন আছে, ভেজিটেটিভ রিপ্রোডাকশন আছে, এর মধ্যে মেনলি আমি ভাগ করেছি 3টে ভাগে ভাগ করেছি। প্রাকৃতিক অঙ্গজ জনন বা ন্যাচারাল ভেজিটেটিভ রিপ্রোডাকশন, মাইক্রো প্রপাগেশন বা অণুবিস্তারণ। এই মাইক্রো প্রপাগেশন বা অণুবিস্তারণকে অঙ্গজ জননের মধ্যে ফেলা হয়েছে, তার নির্দিষ্ট কারণ আছে, তবে এটাকে আলাদা করে চিহ্নিত করাটাই উপকারী। সেটা আমি এক্ষুনি বলবো কেন, কোন অ্যাসপেক্টে এটা আলাদা করে রাখা দরকার ল্যাব কালচার মেথডের মাধ্যমে। আর হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ভেজিটেটিভ রিপ্রোডাকশন। এবার দেখো এই যে প্রাকৃতিক অঙ্গজ জনন বা ন্যাচারাল ভেজিটেটিভ রিপ্রোডাকশন, এর মেনলি 3টে রকম হয়। কি কি রকমের হয়? একটা হচ্ছে মেনলি এটা অস্থানিক মুকুল, মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী শুধু এইভাবে দেওয়া আছে, অ্যাডভেন্টিশিয়াস বার্ডের মাধ্যমে। মূলজ অস্থানিক মুকুলের মাধ্যমে হয়, অর্থাৎ রুট বাই স্টেম, কাণ্ডজ অস্থানিক মুকুল। কাণ্ডের মধ্যে যখন অস্থানিক মুকুল সৃষ্টি হচ্ছে তখন কাণ্ডজ অস্থানিক মুকুল। এবং পত্রজ অর্থাৎ পাতায় যখন অস্থানিক মুকুল সৃষ্টি হচ্ছে বা অ্যাডভেন্টিশিয়াস বার্ড, লিভ অ্যাডভেন্টিশিয়াস বার্ড সৃষ্টি হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি পত্রজ অস্থানিক মুকুল, যেটা প্রাকৃতিক অঙ্গজ জননের অন্তর্গত। তলায় আমি এঁকে এবং মোটামুটি দেখাতে সচেষ্ট হয়েছি যে দেখো মূলজ মুকুলের ক্ষেত্রে, দেখো মূলের ক্ষেত্রে আমরা দেখব মানে এমন কিছু কিছু উদ্ভিদ যাদের রসালো মূল থেকে অস্থানিক মুকুল সৃষ্টি হয়, এইগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারি মূলজ অস্থানিক মুকুল, যেমন রাঙালু বা পটল, এইগুলোর ক্ষেত্রে। আবার ধরো কাণ্ডজ, মানে কাণ্ড থেকে জাত, কাণ্ডের মধ্যে অ্যাডভেন্টিশিয়াস বার্ড সৃষ্টি হচ্ছে বা অস্থানিক মুকুল সৃষ্টি হচ্ছে, সেখান থেকে যখন নতুন করে অপত্য সৃষ্টি হচ্ছে তখন সেটাকে আমরা কি বলছি না কাণ্ডজ অস্থানিক মুকুল। এর উদাহরণ কি? ডালিয়া, গোলাপ। এদের ক্ষেত্রে আমরা দেখব যে কাণ্ডের মাধ্যমে বা কাণ্ডের কাক্ষিক মুকুল থেকে বা অস্থানিক মুকুল থেকে, মানে কাক্ষিক মুকুল ছাড়া অন্য কোনো স্থান থেকে নতুন করে মূলজ অর্থাৎ বা মূলজ বলছি, মুকুল তৈরি হচ্ছে, যেটা কিনা আবার নতুন করে অপত্য চারাগাছ তৈরি করছে। সেটা তাহলে ডালিয়া, গোলাপ, এদের ক্ষেত্রে আমরা বলতেই পারি, তোমাদের সিলেবাসে এটা ঢোকানো আছে। এবার হচ্ছে পত্রজ মুকুল। পত্রজ মুকুলের ক্ষেত্রে আমরা কি দেখব না, ধরো বিগোনিয়া বা পাথরকুচি পাতার ক্ষেত্রে দেখব মেনলি কী হয় না, পাতার কিনারায় বা এজেস অফ দ্য লিভ উইল জার্মিনেট ডিফারেন্ট অফস্প্রিংস। এখানে অফস্প্রিং বলবো বা মুকুল বলবো, অস্থানিক মুকুলের সাহায্যে তৈরি হচ্ছে, অর্থাৎ পত্রাশ্রয়ী মুকুল। এটাকে পত্রাশ্রয়ী মুকুল বা পত্রজ মুকুলও বলে, যেগুলির নিম্নাংশ থেকে অর্থাৎ পাতার নিম্নাংশ থেকে কি হচ্ছে না অস্থানিক মূল তৈরি হচ্ছে। এই অস্থানিক মূলের মাধ্যমে কি হয় না পত্রাশ্রয়ী মুকুল তৈরি হয়, অর্থাৎ অস্থানিক মূল সহ এই ধরনের নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। একইভাবে আমরা বলছিলাম কাণ্ডের ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে, দেখো এখানে কাণ্ডের ক্ষেত্রে আবার আলাদাভাবে ভাগ করা যায়। কাণ্ডজর ক্ষেত্রে, কাণ্ডজ অস্থানিক মুকুলের ক্ষেত্রে আমি তলায় হাইলাইট করেছি পরিবর্তিত কাণ্ড বা মডিফাইড স্টেম। মডিফাইড স্টেমের মধ্যে দেখো ভাগ করেছি আমি মৃৎগত কাণ্ড, অর্থাৎ যেটা মাটির তলায় থাকছে, আর হচ্ছে অর্ধ বায়বীয় কাণ্ড। এছাড়াও আরেকটা হয়, সেটা হচ্ছে বায়বীয় কাণ্ড, এরিয়াল মডিফাইড স্টেম। তার মানে আমরা দেখতে পেলাম মৃৎগত কাণ্ড, অর্ধবায়বীয় কাণ্ড এবং বায়বীয় কাণ্ড।
মৃৎগত কাণ্ডের মধ্যে দেখো বিভিন্ন রকম মডিফাইড পার্টস আছে, যেমন স্ফীতকন্দ বা টিউবার, আলু পটাটোর ক্ষেত্রে দেখা যায়। আবার ধরো কন্দ বা বাল্ব পেঁয়াজের ক্ষেত্রে দেখা যায়। তোমরা নিশ্চয়ই দেখেছো আলুর ক্ষেত্রে, ধরো এরকম যদি একটা আলুর ফিগার আঁকি আমি, তাহলে আলুর আমার চোখ দেখা যায়। এখান থেকে নতুন করে এরকম অপত্য উদ্ভিদের সৃষ্টি হয়। তো এটা হচ্ছে আলুর ক্ষেত্রে স্ফীতকন্দ। আর পেঁয়াজের ক্ষেত্রে অবশ্যই আমরা বলতে পারি এরকম অস্থায়ী মূল জন্মায়। আর পেঁয়াজটা কাটলে তোমরা নিশ্চয়ই দেখেছো এরকম টাইপের বাল্ব দেখা যায় ভিতর দিকে। এরপর হচ্ছে গুড়িকন্দ, ওলের ক্ষেত্রে দেখা যায়, তোমরা দেখেছো ওলের ছবি, এবং ওলের ক্ষেত্রে কিভাবে সেটা মডিফাইড স্টেম হিসাবে ব্যবহৃত হয়। তোমরা নিশ্চয়ই ওল যদি দেখে থাকো তাহলে সহজেই লক্ষ্য করতে পারবে। আমি তবু একটু বলে দিচ্ছি। এই যে যেমন ধরো গুড়িকন্দ বা কর্মস যেটা বলে হয়, সেক্ষেত্রে এক ধরনের অশাক ভূনিম্নস্থ কাণ্ড এটা প্রথমত। এর ক্ষেত্রে যেটা দেখা যায় যে চক্রাকার পর্বে কাক্ষিক মুকুল সৃষ্টি হতে থাকে, এবং কাক্ষিক মুকুল থেকে অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়। ওল, কচু এইগুলোর ক্ষেত্রে এই কাক্ষিক মুকুল থেকে এগুলো তৈরি হয়। আর হচ্ছে গ্রন্থিকন্দ বা আদা, যেটাকে রাইজোম বলছে, এটা হচ্ছে একটা ভূনিম্নস্থ কাণ্ড বা আন্ডারগ্রাউন্ড স্টেম। এগুলো সব হচ্ছে আন্ডারগ্রাউন্ড স্টেমের আন্ডারে পড়ছে। দরকার লাগে লিখে রাখছি যে মৃৎগত কাণ্ড মানে হচ্ছে মডিফাইড আন্ডারগ্রাউন্ড স্টেম। আবার দেখো অর্ধবায়বীয় কাণ্ড আছে, এটা হচ্ছে সাব এরিয়াল স্টেম। এখানে দেওয়া আছে সাব এরিয়াল স্টেম। আর অবশ্যই বায়বীয় কাণ্ড আছে, যেটা একটু আগে বললাম এরিয়াল স্টেম। এগুলো কিন্তু সব অঙ্গজ জননের উদাহরণ। তাহলে আমরা দেখলাম যে ওলের ক্ষেত্রে বলো বা কচুর ক্ষেত্রে বলো বা পেঁয়াজের ক্ষেত্রে বলো বা আলুর ক্ষেত্রে বলো, এগুলো সব হচ্ছে মৃৎগত কাণ্ড। আর উল্টো দিকে যেটা দেওয়া আছে দেখো অর্ধবায়বীয় কাণ্ড, এই ক্ষেত্রে কী হচ্ছে না, এই ধরনের কাণ্ডের বায়বীয় অংশ থেকে শাখা প্রশাখা এবং ভূনিম্নস্থ অঙ্গ থেকে অস্থানিক মূল উৎপন্ন হয়। ভূনিম্নস্থ যেটা মাটির তলা থাকে সেখান থেকে অস্থানিক মূল তৈরি হয়, অর্থাৎ অ্যাডভেন্টিশিয়াস যে রুট সেটা তৈরি হচ্ছে। যেটা বলে রাখা দরকার সেটা হচ্ছে এর মধ্যে ভাগ আছে, যেমন ধরো আছে ধাবক বা রানার, বক্র ধাবক বা এটাকে বলা হয় স্টোলন, অফসেট বা কচুরিপানা, আর উল্টো দিকে আছে চন্দ্রমল্লিকা, যেটার উদাহরণ দিয়েছে ঊর্ধ্ব ধাবক অর্থাৎ সাকার্স। তার মানে আমরা বলতে পারি ধাবক বা রানার, বক্র ধাবক বা স্টোলন, খর্বধাবক বা অফসেট এবং ঊর্ধ্ব ধাবক বা বলতে পারি সাকার্স। এদের প্রত্যেকটার ক্ষেত্রে অর্ধবায়বীয় অর্থাৎ কাণ্ডের কিয়দংশ বায়বীয় দিকে আছে এরিয়াল, আর কিয়দংশ মাটির তলায় রুটেড আছে। অবশ্যই বাইরের বাতাস থেকে তারা অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড গ্যাসিয়াস এক্সচেঞ্জ করছে। এরপরে দেখো আমরা যে জায়গাটা চলে যাব সেটা হচ্ছে এই যে একটু আগে বলছিলাম যে প্রাকৃতিক অঙ্গজনের মধ্যে মূলজ, কাণ্ডজ, পত্রজ, এইটা যেমন আমি বললাম পরিবর্তিত কাণ্ড, ওগুলো তো সব অস্থানিক মুকুল বা অ্যাডভেন্টিশিয়াস বাড। এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে উদ্ভিদের প্রকৃত স্থান ছাড়া, মানে যেখান থেকে মূল উৎপন্ন হওয়ার কথা, মেনলি ট্যাপ রুট সিস্টেম আমরা যেটা দেখি, সেখান থেকে ছাড়া যদি অন্য কোনো অঞ্চল থেকে মুকুল তৈরি হয় তবে তাকে আমরা বলি অস্থানিক মুকুল। মূলজ মুকুলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে অস্থানিক মুকুলগুলি মেনলি কী হয়, বৃদ্ধিপ্রাপ্ত হয়ে নতুন উদ্ভিদ সৃষ্টি করে। আবার কাণ্ডজ মুকুলের ক্ষেত্রে ডালিয়া, গোলাপ এগুলো দেখেছি কাণ্ড থেকে উৎপন্ন মুকুল। আর পত্রজ মুকুলের ক্ষেত্রে আমরা বলেই দিচ্ছি। এইবার দেখো এইগুলো প্রত্যেকটা করার পর বায়বীয় কাণ্ডের পার্টটা আমাদের একটু বাকি আছে। বায়বীয় কাণ্ডের মধ্যে আমরা ক্লাসিকভাবে এক্সাম্পল দেবো ফণিমনসা। ফণিমনসার ক্ষেত্রে আমরা দেখতে পাবো পিউন্টিয়া এসপি, যেটা এদের ক্ষেত্রে ফাইলোক্ল্যাডস দেখা যায় বাষ্পমোচন প্রতিরোধ করার জন্য, পত্রকণ্টক এবং সবচেয়ে বড় কথা পর্ণকাণ্ড, চ্যাপ্টা পত্র সদৃশ এক ধরনের স্থূল রসালো কাণ্ড দেখা যায় যাকে বলে ফাইলোক্ল্যাড বা পর্ণকাণ্ড। এবং এখানে ক্ল্যাডোট কথা উল্লেখ করবো আমরা ক্ল্যাডোটের, কারণ একক পর্ণকাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে এখানে ক্ল্যাডোট বলা হয়। যাক, এটা মেনলি ফণিমনসা বা জিরোফাইট উদ্ভিদের ক্ষেত্রে মেনলি দেখা যায় এই বায়বীয় কাণ্ডের ব্যাপারটা। আর কি বায়বীয় কাণ্ড ছাড়াও আমাদের অতি পরিচিত আর একটা আছে, সেটা হচ্ছে বুলবিল, চুবড়ি আলু বা খাম আলুর ক্ষেত্রে মেনলি দেখা যায়। অধিক খাদ্য সঞ্চয়ের ফলে কি হয়
না বুলবিলের ক্ষেত্রে এটা হচ্ছে বহুকোষী একটা মাল্টিসেলুলার একটা কাক্ষিক মুকুল। হ্যাঁ, খাদ্য সঞ্চার ফলে কী হয়ে যায়, স্ফীত হয়ে যায়, বাল্জ আউট করে, সেক্ষেত্রে এই মুকুলটাকে বলা হয় বুলবিল। বুলবিল সাধারণত কী হয়, জনিত্র উদ্ভিদ থেকে বা প্যারেন্টাল অর্গানিজম থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন করে অপত্য সৃষ্টি করে, অর্থাৎ অনুকূল পরিবেশ পেলে নতুন করে অপত্য সৃষ্টি করে। কাদের ক্ষেত্রে দেখা যায় না চুপড়ি আলু বা কন্দপুষ্প, গ্লোব্বা বা অ্যাগেভ, এদের ক্ষেত্রে মেনলি দেখা যায়। এছাড়াও আরেকটা আছে টিউরিয়ান। টিউরিয়ানটা মেনলি জলজ উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, ইউট্রিকুলারিয়া এই ধরনের উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। অর্থাৎ বিশেষ কিছু জলজ উদ্ভিদ আছে যেমন পোটামোজিটন, এরকম ধরনের কিছু উদ্ভিদ আছে। এইগুলো তোমাদের অত লাগবে না, তোমাদের এই মৃৎগত কাণ্ড, অর্ধবায়বীয় কাণ্ড আর এদিক থেকে এই অস্থানিক মুকুলের রেসপেক্টে মূলজ কাণ্ড যেমন পত্রজ মুকুলের, অস্থানিক মুকুলের একটু উদাহরণ করে রাখলেই হবে। বলেই দিয়েছি মূলজ মুকুল হিসাবে রাঙালু, রাঙালুর ক্ষেত্রে যে ফ্লেশি পার্ট, অর্থাৎ আমরা বলতে পারি যে রসালো মূল থেকেই কিন্তু মেন সৃষ্টি হয়। অর্থাৎ যেমন আমরা বলতে পারি যে কয়েকটা এমন উদ্ভিদ আছে যারা অঙ্গজ জনন সম্পন্ন করে, যেমন রাঙা আলু বলো, পটল বলো, এদের ক্ষেত্রে রসালো মূল থেকে অস্থানিক মূল মানে অস্থানিক মুকুল সৃষ্টি হয় এবং সেখান থেকে অঙ্গজ জনন তৈরি হয়। কাণ্ডের ক্ষেত্রে আবার আমরা বলতে পারি ওই যে শুষ্নি, থানকুনি ইত্যাদি অর্ধবায়বীয় কাণ্ডের ক্ষেত্রে, বা আলু, আদা প্রভৃতি ভূনিম্নস্থ কাণ্ডের থেকে মূলজ মুকুল সৃষ্টি হচ্ছে। আবার আমরা কি বলতে পারি না অস্থানিক মূলসহ যে খণ্ডিত বিটপ অংশ, সেটাও বিচ্ছিন্ন হয়ে আমরা অনেক সময় দেখতে পারি কি না নতুন অপত্যের সৃষ্টি করছে। তাহলে আমরা মোটামুটি এই জায়গাটাকে কভার আপ করলাম। এরপরে আমরা চলে যাচ্ছি কোথায় না কৃত্রিম অঙ্গজজনন। আমরা অঙ্গজজনন পার্টটা কি আগে দেখছি। কৃত্রিম অঙ্গজনন মানে কি, আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ মোড, অর্থাৎ আর্টিফিশিয়াল ভেজিটেটিভ রিপ্রোডাকশন। দেখো এখানে মেনলি 4টে জিনিস দেখানো আছে। কি কি? শাখা কলম বা কাটিং, জোড় কলম বা গ্রাফটিং, এছাড়া আছে কি না দাবা কলম এবং গুটি কলম। যদিও এই দাবা কলম আর গুটি কলম নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি আছে, আমি এটাকে অবশ্যই আলাদা করে লিখেছি। দাবা কলমের ক্ষেত্রে মেনলি এটাকে কি বলা হয় না মেনলি বলা হয় লেয়ারিং, আর গুটি কলমটাকে গুটি হিসাবে আলাদা দেখানো হয়, কিন্তু এটা অনেক বইতেই দেয়নি। যদিও আমি প্রত্যেকটা জিনিসই ব্যাখ্যা করে দিচ্ছি। দেখে নাও শাখা কলমের ব্যাপারটা কি। বিভিন্ন কৃত্রিম অক্সিন হরমোন প্রয়োগ করে ধরো কোনো উদ্ভিদের শাখাকে জনিত্রী উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন করা, এবং জনিত্রী উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন করা মানে সেটা কিন্তু মর্ফোলজিক্যাল পার্টও বিচ্ছিন্ন করা যেতে পারে। কাণ্ড, মূল, পাতা, অর্থাৎ রুটটাকে আলাদা রুট কাটিং বলা হয়, স্টেমটাকে আলাদা করে কাণ্ডের শাখা কলম তৈরি করলে স্টেম কাটিং বলা হয়। যেমন ইন্ডোল বিউটারিক অ্যাসিড বা ন্যাপথাস্ক অ্যাসিড এইগুলোকে ইউজ করে ব্যবহার করা হয়। অক্সিন বা সাইটোকাইনিন দ্রবণ স্প্রে করলে কিন্তু গাছটা আরও তাড়াতাড়ি বাড়ে। এক্ষেত্রে আমরা বলতে পারবো যে জবা গাছ বলো বা পাতিলেবু বলো, আপেল বলো, কমলালেবু বলো, সব ক্ষেত্রে এগুলো করা সম্ভব। যেমন মূলের কাটিং ক্ষেত্রে আমরা দেখবো আপেল, কমলালেবু এগুলোর ক্ষেত্রে করা সম্ভব। আবার ধরো আমরা যদি বলতে পারি আখ, তুলো, লেবু, জবা এগুলোর ক্ষেত্রে শাখা কলম মানে কাণ্ডের শাখাটাকে কাটা। আবার পাতার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যেমন বিগোনিয়া বা পাথরকুচি এইগুলোর ক্ষেত্রে লিফ কাটিং দেখতে পাই, একটু আগে আমি বলেছি। সুতরাং এই যে অক্সিন বা সাইটোকাইনিন হরমোন, কৃত্রিম অক্সিন বা কৃত্রিম এই যে ইন্ডোল বিউটারিক অ্যাসিড বা ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড এইগুলো যদি স্প্রে করা হয়, সেটা মাটিতে রোপণ করলে কাটা অংশের শিকড় সৃষ্টি হয় এবং সেখান থেকে নতুন অপত্যের সৃষ্টি হয়। যেমন ধরো যদি মূলের কাটিং হয়, তাহলে উদ্ভিদের মূলের দীর্ঘ কিছুটা অংশ কেটে নিয়ে মাটিতে বসিয়ে রাখলে তা থেকে মুকুল ও মূল জন্মাতে থাকে। আবার কাণ্ডের শাখা প্রশাখার ক্ষেত্রে কী দেখা যায় না আমরা দেখো স্টেম কাটিংয়ের ক্ষেত্রে এটা খুব সাধারণ পদ্ধতি। যেমন বর্ষাকালে ওই যে ধরো জবা গাছ আছে, যে জনিত্র উদ্ভিদ, সেই জবা গাছের ডালটা কেটে নিয়ে আমি মাটিতে পুঁতে দিলাম, সেখানে আপনাতেই দেখা যাবে অনুকূল পরিবেশ পেলে সে আপনাতেই আবার নতুন অপত্য বা চারা গাছের সৃষ্টি করবে। ধরা যাক এই যে ধরো এই যে কাণ্ডের শাখা কলম বা স্টেম কাটিং, এক্ষেত্রে আমরা বলতে পারি যে জনিত্রী দেহ থেকে মোটামুটি আলাদা করে নিয়ে মাটিতে পুঁতে সেখান থেকে আবার ধরো IBA বা NA স্প্রে করে দিলে সেখান থেকে দ্রুত মূল সৃষ্টি হবে কাণ্ডের থেকে, কাণ্ডটা আবার প্রপাগেট করবে। আবার ধরো পাতার ক্ষেত্রে কী হবে না ওই ধরো এই যে বিশেষ কিছু উদ্ভিদ আছে যারা পাতা থেকে কলম সৃষ্টি করে, সেই উদ্ভিদগুলোর ক্ষেত্রে নতুন করে আমরা এই যে বিগোনিয়া, পাথরকুচি এই গাছগুলোর ক্ষেত্রে এই যে এই যে পত্রজ মুকুল যেটা অস্থানীয় মুকুল সৃষ্টি হচ্ছে সেটাকেই আলাদা করে যদি পুঁতে দেওয়া যায়, এইটাকেই আলাদা করে যদি আলাদা করে নেওয়া যায়, যে ওপরে যে অস্থানীয় মুকুল থেকে সৃষ্টি হয়েছে পত্রজ মুকুল বা পত্রাশ্রয় মুকুল, এটাকে আলাদা করে নিলেই আমরা সেখান থেকে দেখবো নতুন অপত্যের সৃষ্টি হবে। এরপরে যে জায়গাটা আমরা আছি সেটা হচ্ছে জোড় কলম বা গ্রাফটিং। এটা কিন্তু আবার অনেক ধরনের হয়। জোড় কলম
বা গ্রাফটিংয়ের কিন্তু অনেক প্রকারভেদ আছে, যেমন আছে এজ গ্রাফটিং আছে, টি গ্রাফটিং আছে, সাইড গ্রাফটিং আছে, তারপর কি বলে মানে ধার থেকে বা ধরো কোনো একটা উদ্ভিদের কাণ্ডের যে বার্ক সেখান থেকে, বিশেষ করে এটা মেনলি কোথায় করা হয়, মেনলি হচ্ছে ক্যাম্বিয়াম ভাজক কলা বা গৌণ ভাজক কলা যেখানে আছে সেখানেই মেনলি প্রপাগেটটা করা হয়, বা এখান ওই ক্যাম্বিয়াম ভাজক কলার সাহায্যে করা হয়। সেই কারণে এখানে একটা খুব কিউরিয়াস ব্যাপার আছে যে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এই জোড় কলম করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ গৌণ ভাজক কলা অবশ্যই নেই। গৌণ ভাজক কলা নেই বলতে গৌণ ভাজক কলা হিসাবে ক্যাম্বিয়ামের অনুপস্থিতির জন্য একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু কখনোই এই জোড় কলম করা সম্ভব হয় না, দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে করা সম্ভব হয়। সেই জন্য দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রেই এই জোড় কলমটা হয়। এখানে দুটো কথা অবশ্যই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে স্টক আর একটা হচ্ছে সিয়ন। স্টক অ্যান্ড সিয়ন, আমি ব্যাপারটা দেখে দিচ্ছি, ব্যাপারটা সহজ করে বুঝে নিতে চেষ্টা করো। কি ব্যাপারটা না, ধরো এখানে একটা স্টেম আছে, যে স্টেমটা একেবারে ট্যাপরুট সিস্টেম, অর্থাৎ মাটির মূল প্রধান মূলের সাথে যুক্ত হয়ে আছে, অর্থাৎ মাটির সাথে গ্রাউন্ড লেভেলে যুক্ত হয়ে আছে। আর উপর থেকে ধরো যে গাছটা ছিল সেটাকে কেটে নেওয়া হচ্ছে, এখান থেকে কাট করা হচ্ছে, কাট অফ ফ্রম দ্য মেইন ব্রাঞ্চ। তাহলে এই যে যখন কেটে বার করে দেওয়া হচ্ছে, তাহলে আমরা এক্ষেত্রে কি বলবো না, এখানে নতুন উন্নত প্রজাতির গাছকে অ্যাটাচ করবার জন্য বা গ্রাফটিং করবার জন্যই এই পার্টটাকে, উপরের পার্টটাকে আলাদা করা হচ্ছে। যে পার্টটার প্রধান মূল বা রুট সিস্টেমের সাথে জড়িত তাকে কি বলা হয়, তাকে বলা হয় হচ্ছে স্টক। আমার স্নেহের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে স্টক কথাটা হচ্ছে কি না, যেটা দ্য পার্ট অফ দ্য মেন প্লান্ট which is attached with the ground level or with the root system, সেটা হচ্ছে স্টক। আর যে পার্টটা কেটে নেওয়া হলো, কাণ্ডের শাখা প্রশাখা যেটাকে কেটে নেওয়া হলো এবং তার জায়গায় এই প্রজাতিরই এর থেকে উন্নত কোয়ালিটি বা হাই কোয়ালিটির কোনো একটা উদ্ভিদকে এর সাথে জুড়ে দেওয়া হলো। এই যে জুড়ে দেওয়া হচ্ছে সেখান থেকে এসছে জোড় কলম। এখানে একটা নির্দিষ্ট অংশে কাটা হয়, যে নির্দিষ্ট অংশে হয়তো ক্যাম্বিয়াম ভাজক কলা আছে, এবং ক্যাম্বিয়াম ভাজক কলার সাথেই অপর সিয়ন পার্টটা, সিয়ন কোনটা না, যেটা অন্য উদ্ভিদ থেকে কেটে নিয়ে আসা হলো সেটাই হচ্ছে সিয়ন, এই পার্টটাকে লাগানো হয় বা অ্যাটাচ করা হয়। তাহলে আমরা এটা আম, লেবু, পেয়ারা এই গাছগুলোর ক্ষেত্রে দেখতে পাবো, অর্থাৎ যে প্রক্রিয়ায় একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন উদ্ভিদের শাখা জোড়া লাগানো হচ্ছে, কিন্তু এটার থেকে একটা ওই একই প্রজাতির একটি উদ্ভিদ হয়তো আরেকটি উদ্ভিদের থেকে অনেক বেশি হাই কোয়ালিটি ক্রপ ইল্ডিং প্রোডাক্ট, সেহেতু আমরা ওটাকে ইউজ করছি, অর্থাৎ ভ্যারাইটিটা পাচ্ছি। আমরা বলতে পারি যে একই গণভুক্ত কিন্তু দুটি ভিন্ন প্রজাতির গাছের শাখায় গ্রাফটিং করা যেতে পারে, অর্থাৎ জেনাস এক কিন্তু স্পিসিস আলাদা, এরকম কেসেও কিন্তু গ্রাফটিং করা সম্ভব। মূল সহ যে গাছটিতে অন্য গাছটির ডাল জোড়া লাগানো হচ্ছে, ওই যে বললাম এই যে মূল সহ যে গাছটা তার সাথে অন্য গাছ যখন জোড়া লাগানো হচ্ছে তাকে বলছে কি স্টক। আর যে গাছটার শাখা জোড়া হলো সেটা হচ্ছে সিয়ন, মানে যেটা বাইরে থেকে আমদানি করা হলো। এবার উভয় গাছে যে ডালের যে অংশ জোড়া লাগানো হচ্ছে সেই অংশের ক্যাম্বিয়াম পর্যন্ত চেঁচে দেওয়া হয়, কারণ আমি বললাম গৌণ ভাজক কলা বা সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু কী হবে, ডিভাইড করতে থাকবে। তাতে কি হবে না, গাছটা সহজে অচিরেই বেড়ে উঠবে। এবং প্রথমে চেঁচে দিয়ে ডাল দুটিকে পরস্পর জুড়ে দিয়ে প্রথমে কি করা হয় না, দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া হয়। কয়েকদিন পর দেখা যায় কি না, ডাল দুটি আস্তে আস্তে জুড়ে যায় এবং তখন সিয়নটা কেটে নেওয়া হয়, অর্থাৎ সিয়নটা আলাদা করে নেওয়া হয়। জোড়া লাগানো অংশ লঘু অক্সিজেন দ্রবণে ছেটালে কাজ ভালো হয়। এবার গ্রাফটিংয়ের ক্ষেত্রে আমি বললাম সিয়ন গ্রাফটিং হয়, বার্ড গ্রাফটিং হয়, এজ গ্রাফটিং হয়, টি গ্রাফটিং হয়, এগুলো হয়। যেমন টি গ্রাফটিংয়ের ক্ষেত্রে আমরা দেখবো এরকম মাঝখানে কি করা হয় না, একটা ছেদন করা হয়, ছেদন করে সেখানে কোনো মুকুল প্রবেশ করিয়ে দেওয়া হয়, অনুপ্রবিষ্ট করা হয়। সেখান থেকে দেখা যায় যে ক্যাম্বিয়াম ভাজক কলার বিভাজনের মাধ্যমে সেই মুকুল থেকে আবার নতুন গাছ জন্মাতে, অর্থাৎ আমরা বলতে পারি যে টি আকৃতির যে স্ট্রাকচারটা তৈরি করা হলো তার মধ্যে ওই মুকুল বা বার্ডটা ঢুকে দেওয়া, ইনসার্ট করা এবং সুতো দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া। কিছুদিনের মধ্যেই দেখা যায় যে সিয়ন স্টকের সঙ্গে জোড়া লেগে গেছে। এরপরে আমরা যে জায়গাটা চলে যাচ্ছি সেটা হচ্ছে কি না, ওই দাবা কলম আর গুটি কলম মাথায় রাখবে। জোড় কলমের ক্ষেত্রে আম, লেবু এগুলোর ক্ষেত্রে কিন্তু করা হয়। দাবা কলমের ক্ষেত্রে কি, বালিয়াড়ি বা বালি আছে এরকম বালুকাময় মাটির সঙ্গে আবদ্ধ করা গাছের একটা শাখাকে আবদ্ধ করে কি করা হয়, মাঝে মাঝে সেখানে
জল দেওয়া, অর্থাৎ দুটো গাছের পাট, মানে ধরো এইখানে একটা পাট আছে, এখানে একটা এরকম গাছের অংশ, আর এইদিকে ধরো আর একটা গাছের এরকম অংশ আছে। এই গাছের অংশটাকে এরকমভাবে বালির মধ্যে চাপিয়ে দেওয়া হয়। বালির মধ্যে চাপিয়ে দেওয়া কী করা হয় না, সেখানে জল সিঞ্চন করা, ওয়াটার দেওয়া হয়, ওয়াটার ইউজ করা হয়। তাহলে সেক্ষেত্রে কী হবে না, নির্দিষ্ট সময় মাটির মধ্যে থাকা যে শাখাটা, যেটা বালির মধ্যে ধরো ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে নতুন পর্ব, অস্থানিক মূল সৃষ্টি হবে পর্ব থেকে, এবং তখন শাখাটাকে কেটে অন্য জায়গায় বসালে এইভাবে দাবা কলম, দাবা মানে চাপা, এখানে চেপে দিয়ে ওই যে শাখা প্রশাখাকে নিচের দিকে নামিয়ে বালির মধ্যে চাপা দেওয়া হচ্ছে এবং সেখানে জল সিঞ্চন করা হচ্ছে। খানিকটা মাটি অবশ্যই থাকছে, কারণ আমি বলেছি বালিযুক্ত মাটি, বেলে মাটিতে করা যাচ্ছে। যেমন এক্ষেত্রে চন্দ্রমল্লিকা করা যেতে পারে, পুদিনা করা যেতে পারে, বা আমরা অন্যান্য গাছের ক্ষেত্রে এইগুলো দেখতে পাই, লেবু, আখ, পেয়ারা, লিচু, এইগুলোর ক্ষেত্রেও আর্টিফিশিয়ালি প্রডিউস করা যেতে পারে। এরপর হচ্ছে গুটি। গুটির ব্যাপারটা কি, গুটির ব্যাপারটা হচ্ছে না, কোনো একটা গাছের নির্দিষ্ট অংশকে চেঁচে নেওয়া হয়। চেঁচে নিয়ে ধরো সাপোজ কোনো একটা অংশকে এরকমভাবে চেঁচে নেওয়া হলো, সেই চেঁচে নেওয়া অংশটার সাথে কি করা হয় না, ওই গাছেরই শাখার ওপরের দিক থেকে কোনো একটা পাত্রের মধ্যে জল রেখে সেটা ড্রপ বাই ড্রপ করবে, এরকম একটা সিস্টেম তৈরি করা হয়। এর ওপর গোবর টোবর দিয়ে, মাটি দিয়ে সেটাকে কী করা হয় না, কোনো একটা ধরো এখানে আমরা বলতে পারি মুকুলের ব্যাপারটা বলতে পারি, অর্থাৎ যেহেতু এই গুটি কলমের ব্যাপারটা কি না, কোনো একটা অংশে গ্রাফটিং ক্লে তৈরি করা হয়। এই গ্রাফটিং ক্লে তৈরি করে আস্তে ওর ওপর গোবর, মাটি দিয়ে, চট দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। দেখা যায় কয়েকদিন পর সেখান থেকে আবার নতুন অপত্য সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা বলতেই পারি সেখানে যে অস্থানিক মূল সৃষ্টি হচ্ছে, সেই অস্থানিক মূল থেকেই আবার নতুন করে গাছ জন্মাচ্ছে। সুতরাং এটা আমরা বলতেই পারি কীরকম না, গুটি কলমটা যেটাকে এয়ার লেয়ারিংও বলা যায়, মানে যেসব উদ্ভিদের ধরো শাখাকে মেনলি বাঁকানো যায় না, অর্থাৎ যাদের ক্ষেত্রে দাবা কলম বা লেয়ারিং করা যাচ্ছে না, সেক্ষেত্রে গুটি কলমের সাহায্য নেওয়া। যেমন এই বললাম লেবু, আখ, পেয়ারা, লিচু, এইগুলোর ক্ষেত্রে করা যায়। মোটা এবং শক্ত নির্বাচন করা একটা ডালকে, এবং সেখান থেকে কী করা হয় না, ছুরি দিয়ে সেই ডালের কিছুটা অংশ চেঁচে ফেলা হয়। তারপরে কী করা হয়, মাটি, গোবর, একটু আগেই বললাম মাটি, গোবর, চট, এইগুলো দিয়ে এর ওপর জড়িয়ে দেওয়া হয়। তারপর ওপর থেকে জল সিঞ্চন করা হয়, এবং অল্প দিনের মধ্যে দেখা যায় যে ওখান থেকে আস্তে আস্তে অস্থানিক মূল জন্মাচ্ছে। তখন গুটি সহ শাখামূল উদ্ভিদ থেকে পৃথক করে নেওয়া হয়। অর্থাৎ যে ক্ষেত্রে দাবা কলম করা যায় না, সেক্ষেত্রে গুটি কলমের দ্বারা কৃত্রিম অঙ্গজনন পদ্ধতি সম্পন্ন করা যেতে পারে।